2026-এর নির্বাচন ইতিমধ্যেই শেষ এবং 4 তারিখ ফল প্রকাশ। সবাই তাকিয়ে সেই 4 তারিখের দিকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? হিন্দু ভোট নিয়ে আমরা জানি যে হিন্দু ভোট একত্রিত করার একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছিল। এই নির্বাচন যেভাবে হলো, আমরা প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ দেখলাম, তাতে কি সত্যি হিন্দু ভোট একত্রিত হলো? আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বলরাম বসু, তিনি সমাজকর্মী। বলরাম দা, নমস্কার আপনাকে। নমস্কার আপনার সমস্ত শ্রোতাদের। যে বিষয়ে যাব, যে আমরা হিন্দুত্ব নিয়ে অনেকদিন ধরেই কথা বলেছি। আমরা জানি যে হিন্দুত্বকে একত্রিত করে, হিন্দু ভোট কনসোলেট করে একটা জায়গায় এনে ভোট বাক্সে ফেলার একটা বিষয় ছিল। এই যে নির্বাচনটা গেল, আমরা প্রথম দফা নির্বাচন দেখলাম যেখানে প্রায় 92-93% ওপরে ভোট পড়েছে, যেটা একটা ঐতিহাসিক রেকর্ড। দ্বিতীয় দফাতেও আমরা দেখলাম প্রায় 85%-এর ওপরে ভোট পড়েছে। এই যে এত ভোট পড়লো এবারে, কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলছে? প্রথমে বলে দিই যে আপনার কথা অনুযায়ী হিন্দুত্ব আপনি প্রোডাক্ট বলছেন, হ্যাঁ। আমাদের ভাষায় হিন্দুত্ব একটা চেতনা, হ্যাঁ। ফলে হিন্দু চিরকাল এরকমই ছিল যে সে তার গতিতে চলেছে। কোনো কোনো সময় আমাদের মতো কয়েকজন লোককে প্রয়োজন পড়েছে সেই হিন্দুদের আর একই মানে মূল ধারায়, ভাবধারায় নিয়ে আসার জন্য। কারণ আমরা দেখেছি যে যখনই হিন্দুরা বিভক্ত অবস্থায় ছিল, তখনই দেশ ভাগ হয়েছে, বিভিন্ন দেশের তৈরি হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। তো যাতে হিন্দু চিন্তা, হিন্দু সংস্কৃতি, হিন্দু রাষ্ট্রবাদ প্রপারলি হাজার হাজার বছর ধরে আরো চলে, তার জন্যই আমাদের মতো লোকেদের কাজ করতে হয়েছে এই হিন্দু চেতনা আবার নতুন করে জাগরণের জন্য। এবার আপনার যে বিষয়টা আসছে যে এত পার্সেন্টেজ অফ ভোট হলো, তাতে কি ধারণায় আসা যায়? আর বিষয়টা এটাই যে আমরা এর আগেও অনেক ভোট দেখেছি, এবারও ভোট দেখেছি। তো একটা জিনিস এটুকু বলা যেতে পারে যে এসআইআর এর হওয়ার পর, মানে 26-এর এসআইআর, 25-26-এর যে এসআইআর হলো, তাতে প্রচুর পরিমাণ জল জঞ্জাল সব বাদ গেছে এবং এখন অবধি আপাতত, আমি এই কথাটা বারবার করে বলছি, আপাতত একটা স্বচ্ছ ভোট লিস্ট তৈরি হয়েছে। এবার যে বিষয়টা আছে, এর মধ্যে ম্যাক্সিমাম টার্নওভার যেটা হয়েছে, তার যে চিন্তাটা আসে সেটা হচ্ছে হিন্দু ভোট কনসলিডেশনের একটা জায়গা দেখা যাচ্ছে, তবেই এত ভোটে হয়েছে। তো আমাদের কাছে, আমরা যারা মানে সনাতনীদের একত্রীকরণের কাজগুলো করছি, তাদের মধ্যে চেতনার আবার করে পুনর্উন্মেষের কাজ করছি, তাদের কাছে একটাই জিনিস, যে আমাদের কথা আলটিমেটলি সমাজের সবার কাছে পৌঁছেছে এবং অসংগঠিত হিন্দু সমাজ, যে রাষ্ট্র নতুন করে ভাগ হওয়ার যে ষড়যন্ত্রটা হচ্ছিল, সেইটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। সেই কারণেই মনে হয় এই ভোট টার্নওভারটা হলো। এবার আপনার এবারে যেভাবে দেখা গেল, প্রায় প্রথম দফায়, যেটা আমি বললাম শুরুতেই, প্রথম দফায় প্রায় 93-94% ওপরে পোলিং হয়েছে, মানে ভোট পড়েছে। দ্বিতীয় দফাতেও প্রায় 92-এর ওপরে, দ্বিতীয় দফাতেও প্রায় 85-86% ভোট কাছাকাছি। কলকাতা, মানে দ্বিতীয় দফার কথাই আমি বলছি। এই এত সংখ্যক ভোট পড়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, তার মানে কি? তার মানে এটাই ধরে নেওয়া যায় যে, মানে আমি জাস্ট একটু তুলনাত্মক আলোচনাটা করলে ভালো হয়, যে এর আগেও এত ভোট তো হয়েছে, সেখানে ম্যাক্সিমাম লোকেরা ভোট দিতে পারেনি, ঠিক আছে। তাহলে
আপনার প্রশ্ন এটাই হতে পারে, তাহলে এবার ভোট দিতে পেরেছে সেটা কি করে বোঝা যাচ্ছে? তার কারণ এটাই যে গতবারে যারা যারা ভোট দেওয়ার জায়গায় যেত তাদের তাড়িয়ে দেওয়া হতো, তাদের বলা হতো তোমার ভোট হয়ে গেছে, মৃত বাবার ভোট দিয়ে দেওয়া, এইসব ঘটনাগুলো ঘটেছে। এবং প্রশাসন সেইভাবে সক্রিয় না হওয়ার জন্য মানুষ কিন্তু প্রপারলি তার মতাধিকার প্রকাশ করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ দেখলো যে যদি প্রশাসন মনে করে সাধারণ মানুষকে প্রপারলি ভোটাধিকার দেওয়ার চেষ্টা করা যায়, তাহলে মানুষও ভোট দেবে এবং প্রশাসনও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যখন ভোট করাচ্ছে, তখন এই ফলস ভোটিং, মৃত লোক ভোট পড়ে যাওয়া এবং সাধারণ মানুষের যে ভোটাধিকার হরণটা হচ্ছিল সেটা আর না হওয়ার জন্য সাধারণ মানুষ উৎসাহ ভরে আরো ভোট কেন্দ্রের দিকে আসছে। তারা জানছে যে আমাকে গেলে অন্তত মারপিট হবে না, বোম পড়বে না। কারণ এবারে আপনি জানেন যে একটাও মৃতদেহ পড়েনি ভোট প্রসঙ্গে এবং বোম পড়েনি। হ্যাঁ, আগের থেকে যে মানে ভয় দেখানো, দরজায় তালা চাবি দিয়ে দেওয়া, এইসব ঘটনাগুলো ঘটেনি। এবারে প্রশাসন মধ্যে পুলিশ প্রশাসন এতখানি সক্রিয়ভাবে করেছে যে কোনো জায়গায় গন্ডগোল তৈরি করার মানে কোনো ঘটনাই ঘটেনি। যেখানে ঘটেছে প্রশাসন সঙ্গে সঙ্গে 5 মিনিট, 3 মিনিট, 7 মিনিটের মধ্যে ব্যবস্থা নিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে যে আমার এবার ভোট দেওয়ার জন্য জায়গা আছে, আমি ভোট দিতে পারবো, আমার মত প্রকাশ করতে পারবো। সেই কারণে এই টার্ন ওভার বেশি হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এক্সিট পোল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় বিজেপি কোথাও 170-75, কোথাও 180, উপর দিকে দেখা যাচ্ছে বাকিটা তৃণমূল। এবার বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যত বেশি সংখ্যক ভোট পড়বে, বা তৃণমূল কংগ্রেস বলছে যে যত বেশি সংখ্যক ভোট পড়বে তত রুলিং পার্টির পক্ষে সেটা পজিটিভ একটা ইঙ্গিত। তারা তাদের মতো ক্যালকুলেশন করে, এই যে ক্যালকুলেশনটা তারা করে বলছে, বা বিজেপি প্রায় 180, বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল ইতিমধ্যে এক্সিট পোল বানিয়েছে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে 170, 160 থেকে 170, বা কেউ কেউ 200 অব্দিও দেখা যাচ্ছে, 210 পর্যন্ত একদম। যাচ্ছে। তো এই যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে, এইটাকে আপনার অ্যানালিসিস কি বলছে? বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির আমি বক্তব্যটা শুনলাম যে উনি প্রায় 300টা সিট পাবেন। তারপরে কেউ বললেন যে 300টা কি করে হয়, তখন উনি বললেন যে ঠিক আছে তাহলে 265টা পাবো। তখন জিজ্ঞেস করেন 265টা পাবেন, তখন বলেন না না 230টা পাবো। এবার তারপরে বলতে গিয়ে উনি বললেন যেটা, যে এত ভোট পড়েছে তার মানে সেটা তৃণমূলের দিকে গেছে। কিন্তু তার যে লজিক, উনি তো বেসিক্যালি ইললজিক্যাল একজন ব্যক্তি। আপনারা যা ভাবেন আমাকে বলতে বাধ্য হচ্ছে, সত্য কথা সিধেভাবেই বলা উচিত। ব্যাপারটা হচ্ছে যে ওনার কোনো লজিক নেই, কিন্তু ইন্টারন্যাশনালি এই ট্রেন্ডটা সেট করা হয়েছে যে যখন কোনো একটা জায়গায় মানে শাসক দলের আর বিরুদ্ধে ভোট হয়, অর্থাৎ সেই সরকারকে ফেলে দেওয়া বা তাকে পাল্টে দেওয়ার যে ভোট হয়, তখন দেখা যায় বেশি টার্ন ওভার হচ্ছে, পার্সেন্টেজ অফ ভোট পোল বেশি হচ্ছে। তার কারণ বেশি সংখ্যায় মানুষ বেরিয়ে এসে তার প্রতিবাদটা প্রকাশ করছে, সেই জন্য টার্ন ওভার বেশি হয়, পার্সেন্টেজ অফ পোলিং বেশি হয়। এই লজিক যদি দাঁড়ায়, এটা কিন্তু আমার তৈরি নয়, এটা ইন্টারন্যাশনাল একটা লজিক। কয়েকটা জায়গায় অবশ্য এই ঘটনাটার যে একেবারেই মানে ঠিক হয়নি এরকম ঘটনা আমি বলছি না, কিন্তু ইন জেনারেল এটাই মেনে নেওয়া হয়। যদি সেই লজিক মেনে নেওয়া হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে এই 15 বছরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটের আর ফলস্বরূপ এই টার্নওভারটা হচ্ছে বলে মনে হচ্ছে। এবং তারপরে যে বিষয়টা আছে যে SIR এর যে প্রচুর জঞ্জাল বেরিয়ে যাওয়া, ডেড ভোটার বেরিয়ে যাওয়া, ডুপ্লিকেট ভোটার বেরিয়ে যাওয়া,
ফেক ভোটার যারা আদেও এখানকার সিটিজেনশিপ যাদের ছিল না তাদের বেরিয়ে যাওয়া, এই সব ঘটনার প্রেক্ষিতে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হয়েছে তার ফলপ্রকাশ হিসেবে এটা আসছে। তো বলরামদা, আপনি এসআইআর এর কথা যেহেতু বললেন, এসআইআর এ কিন্তু প্রচুর হিন্দু বাঙালি ভোটারও এফেক্টেড, কারণ মথুয়ারা এফেক্টেড, এবং অনেক বৈধ ভোটার তারাও এফেক্টেড, যারা অ্যাডজুডিকেশনে আছে বা তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে, তাদের দিতে হবে, মানে যারা ভোট দিতে পারেনি কিন্তু তাদের কাছে বৈধ ডকুমেন্টস আছে, সামহাও একটা জটিলতার জন্য করে উঠতে পারেনি, তারা ভোট দিতে পারলো না, তারাও কিন্তু এফেক্টেড। এটাও কি এই নির্বাচনে বাঞ্ছনীয় ছিল? আপনি যেটা বলছেন সেটা আমি উত্তরটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। এক হচ্ছে মতুয়া প্রসঙ্গ, বা যারা বাংলাদেশি উদ্বাস্তু যারা এসছেন তাদের জন্য মমতা ব্যানার্জি যখন ভারত সরকার সিএএ এটা নিয়ে এলো, বিলটা নিয়ে এলো, তখন কিন্তু এই ঘটনা ষড়যন্ত্রটা মমতা ব্যানার্জি করেছিলেন, এবং আপনি জানেন তার জন্য দাঙ্গা হয়েছিল, বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছিল যে সিএতে মুসলমানদের কেন ইনক্লুড করা হবে না, কেন শুধুমাত্র হিন্দুদের করা হবে। তারা কিন্তু 1950 সালের মানে লিয়াকাত নেহেরু চুক্তিটা তারা পড়েননি, সেই কারণে কথাগুলো বলছেন। এবং ঠিক যে বাংলাদেশ বা পাকিস্তানে সংখ্যালঘু বলতে সেখানে হিন্দু, শিখ, মানে খ্রিস্টান, বৌদ্ধ এদের বোঝায়, সেখানে কিন্তু মুসলিমরা সংখ্যালঘু নয়। ফলে সে দেশ থেকে তাদের ধর্মীয় কারণে তারা যখন প্রতারিত হয়ে ভারতবর্ষে আসছে, তারা সেখানে অনুপ্রবেশকারী নয়, সেখানে তারা কিন্তু শরণার্থী, হ্যাঁ, রিফিউজি যাদের বলা হয়। কিন্তু বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানে যেখানে মেজরিটি হচ্ছে মুসলিম, তারা সেখানে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে বলে সেই যুক্তিতে ভারতে ঢোকার তো কোনো জায়গা নেই। কারণ মুসলিম দেশে মুসলিমের উপর অত্যাচার কি করে হবে? ধর্মীয় কারণে অত্যাচার তো হওয়ার জায়গা নেই। এই কারণে যখন সিএ এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে সমস্ত মতুয়া সম্প্রদায়কে, বা যারা যারা এসে মতুয়া বাইরেও প্রচুর অন্য কমিউনিটির হিন্দুরা এসেছিল, বৌদ্ধরা এসেছিল, তাদের বলে দিয়েছিলেন যে আপনারা সিএ অ্যাপ্লিকেশন করবেন না, যেহেতু তাদের বাংলাদেশের ডকুমেন্টস আছে, ভারতীয় কোনো ডকুমেন্ট সেইভাবে নেই, এবং সিএ এর অ্যাপ্লিকেশনও করা নেই, সেই কারণে একটা চাঙ্ক, আপনি বলতে পারেন একটা বৃহৎ চাঙ্ক অংশ তারা বাদ গেছে, তার কারণ তারা ডকুমেন্টেশনে কমপ্লিট করতে পারেনি। এবার এটাও ঠিক যে এখানকারও যারা যে সমস্ত অন্তত 200, 300, 400 বছর ধরে বসবাসকারী যে সমস্ত। বলরামদা, শেষ প্রশ্ন করব, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? মোটামুটি 1 বছর 1.5 বছর আগে থেকেই মোটামুটি আমি সব জায়গায় বলে বেরিয়েছি, বলে বলে আমার মোটামুটি গলা ব্যথা হয়ে গেছে যে এবার পরিবর্তন হচ্ছে, কারণ পরিবর্তন হতে হবে ভারতকে বাঁচানোর জন্য, ধর্ম রক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য পরিবর্তন হতেই হবে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা এরকম যে আমাদের যে 311 জন কর্মী মারা গেছে, সেই রক্তের মূল্য কি আমরা ফেরত পাবো? মানে বিচার পাবো কি? প্রপার বিচার পাবো? এই যে অভিজিৎ সরকার মারা গেলেন, তাকে খুন করা হলো, মানে সব জায়গায় তো খুন করা হয়েছে, মারা গেলেন কথাটা আমি বলাটা ভুল, মাফ করে নেবেন আপনারা সবাই। খুন হয়েছে, খুন করে ঝুলিয়ে তার পেছনে লিখে দেওয়া হয়েছে যে তুই বিজেপি করিস বলে তোর এই মৃত্যুটা হলো। বিষয়টা হচ্ছে যে তাদের কাছে উত্তর কিন্তু এবার আমাদের দিতে হবে, অর্থাৎ তাদের পরিবার কিন্তু আমাদের কাছে জানতে চাইবে যে আমার ছেলেটা যে মারা গেল তার রক্তের বিচার, তার রক্তের দাম যদি বলি সেটা কি আমরা পাবো? 1, 2, আমাদের এখানে যে বিভেদটা তৈরি করা হয়েছে যে বাঙালি, অবাঙালি, বিহারি, গুজরাটি, মারাঠি,
এই যে সমাজ ব্যবস্থা, বাংলার যে সংস্কৃতি মানে এখানে তো মারোয়াড়ি বা অন্যান্য কমিউনিটি প্রায় 300-400 বছর ধরে এখানে এসছে, এবং এটাও মানে সুবে বাংলা যেটা ছিল, মানে উড়িষ্যা, বিহার এবং বাংলা, আসামও একটা টাইমে বাংলার মধ্যেই ছিল। হ্যাঁ, মানে বিষয়টা এরকম আছে যে 311 জনের রক্তের বিচার পাওয়া যাবে কি, এটা আমার একটা প্রশ্ন রইল। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে যে বাংলার সংস্কৃতিতে সবাই একসঙ্গে মিলেমিশে থাকার যে বিষয়টা, আপনারা জানেন যে বারবার করে এই 15 বছর শেখানো হয়েছে যে বাঙালি অবাঙালি, হ্যাঁ, বিহারি, ইউপি, গুটকাখোর, গুজ্জু, মানে ব্যাপারটা হচ্ছে এই বাংলার যে সমাজ ব্যবস্থাকে যে ভেঙে চৌচির করে দেওয়া হলো, মানে বাঙালি সংস্কৃতির এই যে অধঃপতনটা হলো, এটাকে ঠিক করতে কতদিন টাইম আমাদের লাগবে? যদি সমাজ ভেঙে যায় তাহলে সেটাকে আবার তৈরি করতে যথেষ্ট টাইম, মানে যে সময়টা যত কম সময়ে এটা ভেঙে দেওয়া গেছে, সেটাকে আবার নতুন করে বিন্যস্ত করতে অনেক দিন টাইম লাগবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আছে যে বাংলা একটা টাইমে ভারতবর্ষের অর্থনীতির প্রায় 27% মতো ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে তার পার্টিসিপেশন ছিল। ভারতবর্ষের এমন কোনো ইন্ডাস্ট্রি ছিল না যেটা বাংলায় ছিল না। সেই ইন্ডাস্ট্রিকে আমরা কত তাড়াতাড়ি আবার বাংলাকে সেই স্তরে তুলে নিয়ে যেতে পারবো যেখানে গুজরাট, মহারাষ্ট্র, ইউপি এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন যে রাজ্য আছে, তারা যে এতদিনে কতখানি কত কত সহস্র মাইল দূরে চলে গেছে আমাদের থেকে এগিয়ে, তাকে ফেরত আনার জন্য পরিবর্তন তো হবে, পরিবর্তন তো হচ্ছে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কত তাড়াতাড়ি আমরা এগুলোকে এনে বাংলাকে আবার মানে সুজলা সুফলা যেটা আমাদের ছিল বঙ্গভূমি, সেটাকে করতে পারবো। আমার কাছে প্রশ্ন এই জায়গায় যে আমার ডেভেলপমেন্টের জায়গাটা কতখানি হবে এখানে, যে মানে সহস্র লোক যারা বাইরে রয়েছে, প্রায় 1 কোটির কাছাকাছি, অবশ্যই তাদের ফিরিয়ে আনতে হবে নিজের বাংলায় ফিরে আসা, তারা এখানেই থেকে বাড়ির ভাত খেয়ে কাজ করবে। এই যে রিফর্মটা করাটা কিভাবে করা সম্ভব, আমার এইটা নিয়েই আর কি প্রশ্ন। আমার প্রশ্ন অন্য জায়গায় নয়। পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো ভবিতব্য হওয়ার ছিল, কারণ অধর্ম বেশি দিন চলে না, ধর্ম প্রতিষ্ঠা হবে। একদমই, ধর্ম প্রতিষ্ঠা হবে, অধর্ম বেশি দিন চলে না। এবং এখন পরিবর্তন হবে এটা যেমন নিশ্চিত, এখন শুধু একটাই লক্ষ্য যে পরিবর্তনের পর এই সোনার বাংলাকে কত দিনে বিজেপি সরকার পরিবর্তন করে সুন্দর করে সোনার বাংলায় পরিবর্তন করতে পারবে, সেটাই এখন লক্ষ্য। নমস্কার।